ভীমরাও আম্বেদকর সাইডে দেখুন, ভীমরাও আম্বেদকর সাইডে আর মায়াবতীজি মূর্তি মাঝখানে। উনি কি ভীমরাও আম্বেদকরের থেকে বড় হয়ে গেলেন? এগুলো কোনো মানুষের মতো কাজ হয়েছে? প্রেমিক প্রেমিকারা সেই তাদের চিরাচরিত প্রথা অবলম্বন করে লিখে গেছে। আপনিও তো একদিন ফ্যামিলি নিয়ে আসবেন, আপনার বাচ্চাটা যদি প্রশ্ন করে বাবা এই চিহ্নটার মানে কি, এ কে, আপনি কি জবাব দেবেন? ভাই এই নিচ থেকে এত উঁচুতে উঠে প্রেমিকার নাম কে লিখেছে বাবা? গুড মর্নিং। আজকে লখনৌতে আমার সেকেন্ড দিন। এখন বাজে হচ্ছে 7:30, ডেট হচ্ছে 15 মার্চ। কাল সারা রাত ঘুমোতে পারিনি, যে হোটেলে ছিলাম এত বেশি মশা। আজকে সকালবেলা বেরিয়েছি, এই বেরিয়ে জাস্ট চা খাচ্ছি। এই যে চাটা ভালো বানিয়েছে। এখানে যে কোনো দোকানে চা আপনি ভালো বানান, ঠিক আছে? চা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে যখন বেরোবো তখন আবার আপনাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? এত বেশি আওয়াজ এখানে কথা বলা যাচ্ছে না। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাব লালবাগ। প্রথমে শর্মাজি কি চায় বলে একটা দোকান আছে, সেইখানে যাব লালবাগে। চলুন যাওয়া যাক। আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে লালবাগের ডাইরেক্ট গাড়ি পাইনি, এসছি কেসারবাগে। এটা হচ্ছে কেসারবাগ, আর ওই দিকে যে রাস্তাটা গেছে সেটা যাবে লালবাগ। তো চলুন ওখানে গিয়ে আবার টোটো করে লালবাগে শর্মার চায়ের দোকানের সামনে যাওয়া যাবে। এইটা হচ্ছে শর্মা কি চায় কি দোকান, কিন্তু এখানে আজকে বন্ধ। আজকে হোলির পরের দিন বলে এই জন্য এই দোকানটা বন্ধ আছে, তাই এখানে আর আজ হলো না। এখান থেকে আমরা ফেরত যাচ্ছি। এই হচ্ছে বাজপেয়ী কচুরি ভান্ডার, এটাও আজকে বন্ধ। আজকে আমার ভাগ্যই খারাপ। চলুন। আচ্ছা, এটা বাজপেয়ী কচুরি ভান্ডারের সামনেই আছে রাম আশ্রয়। এখানের মিষ্টি খুব বিখ্যাত। চলুন যাওয়া যাক রাম আশ্রয়। এই দোকানটা লখনৌর খুব ফেমাস দোকান, আপনারা এলে এখানে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারেন। দেখুন বহুত আইটেম আছে এখানে, অনেক রকমের আইটেম আছে। আর এখানে ধোকলা, কচুরি, সমোসা এগুলোও আছে, আর মিষ্টিও আছে। আমি এখানে দুটো জিনিস নিয়েছি, একটা হচ্ছে ধোকলা আর খোয়া গিলরি। এবার খেয়ে বলবো কোনটা কীরকম। প্রথমে ধোকলা, একদম সফট। এখানে ধোকলার স্পেশালিটি হচ্ছে মিষ্টি চাটনিটা দেয় না, চাটনিটা দেয় খট্টা চাটনি, ধোকলাটা একটু হালকা মিষ্টি। দেখুন নো মিষ্টি চাটনি, কিন্তু ধোকলাটা হালকা মিষ্টি আছে। এই যে টক চাটনিটা দিয়েছে না, এটাই হচ্ছে গেম চেঞ্জার। এবার গিলোরি মানে এইটা, এই মিষ্টিটা খেয়ে দেখ, খেয়ে বলছি দেখ। ভেতরে স্টাফিং আছে ড্রাই ফ্রুটস, আর বাইরেটা খোয়া। আচ্ছা, বাইরেটা ক্ষীর আর ভেতরটা হচ্ছে ড্রাই ফ্রুটস। লখনৌ এলে এটা অবশ্যই টেস্ট করবে। ভালো লাগলো, বেশ রেকমেন্ডেড, 10 আউট অফ 10। খুব সুন্দর টেস্ট, দাম কিছুটা বেশি তবে ভালো। চলুন এবার আগে কোথায় যাওয়া যায় দেখি। এখানে সামনে একটা ঠেলায় বিক্রি হচ্ছে কানপুরিয়া মাঠা ব্রেড, সাদা মাখন দিয়ে পাউরুটি। চলুন টেস্ট করা যাক। সাদা মাখন তার সঙ্গে মশলা, একদম ফ্রেশ। সাদা পাউরুটি আছে, ব্রাউন ব্রেডও আছে। আমি ব্রাউন ব্রেড দিয়ে খাবো। এই এসে গেছে ব্রেড, মাঠা ব্রেড। খেয়ে দেখি এবার এটা কীরকম খেতে। একদম ফ্রেশ।
একদম ফ্রেশ। দেখছেন মাখন কিরকম বেরিয়ে আছে। খুব ভিড় আছে। সবচেয়ে বড় জিনিস দেখুন, সব গাড়ি করে আসছে, গাড়ি থামাচ্ছে, গাড়িতে বসেই খাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। কানপুরিয়া মাট্টা ব্রেড 100% রেকমেন্ডেড। এখন এসছি গোল দরওয়াজা চকে। এখানে মাখন মালাই পাওয়া যায়। এই যে এরকমভাবে ঢেকে বিক্রি করে মাখন মালাই, যেটা দৌলত কি চাট দিল্লিতে বলে, এখানে হচ্ছে মাখন মালাই বলে এরা। সকালবেলা অনেক টিফিন করে নিয়েছি, তাই এটা আর খেলাম না। এই হচ্ছে নেপালি হাভেলি, এর সামনেই এই মাখন মালাই পাওয়া যাচ্ছে, যেটা দিল্লিতে বলে দৌলত কি চাট, এখানে বলে মাখন মালাই। এখন এসছি ব্রিটিশ রেসিডেন্সিতে। চলুন ভেতরে গিয়ে ব্রিটিশ রেসিডেন্সি কি এর ইতিহাসটা বলবো। এখানে টিকিট নিতে হবে। ভারতীয়দের জন্য 25 টাকা, বিদেশিদের জন্য 300 টাকা। এখানে প্রথমে ঢুকেই দেখতে পাবেন কিছু লেখা আছে, কি করবেন কি করবেন না। আর এইদিকে মিউজিয়াম আছে। চলুন ভেতরে যাওয়া যাক। এইটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে ঢুকেই বাঁহাতে এবং ডানাতে এদের এই আবাসিক স্থলটা দেখতে পাবেন। এই হচ্ছে রেসিডেন্সির পুরো ম্যাপ। এই ম্যাপ অনুযায়ী আপনারা ঘুরতে পারবেন, কোথায় কি আছে দেখতে পাবেন। আচ্ছা, এর ইতিহাসটা হলো, এই যে এখন দেখতে পাচ্ছেন এই কমপ্লেক্সটা, এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেনারেলদের সদর দপ্তর হিসেবে কাজ করত। 1857 সালে বিদ্রোহের পর এই জটিল কমপ্লেক্সটি ব্রিটিশ শরণার্থীদের, যারা সেই সময় যুদ্ধে অনেকটা পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল, যদিও হারেনি কিন্তু পরাজয়ের মুখোমুখি হয়েছিল, তখন এদের ব্রিটিশ শরণার্থীদের শরণার্থী শিবির হিসাবে পরিণত হয়েছিল। এখন এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর কাছেই একটা ব্রিটিশদের কবরস্থান আছে। এই ধ্বংসাবশেষগুলি এখন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে আছে। প্রতিদিন সন্ধ্যায় 1857 সালের ওই বিদ্রোহের স্মৃতিচারণ করে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো এই হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সি, যার ইতিহাসটা হলো এই রকম। চলুন এবার এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক। এই যে বক্সগুলো দেখছেন, এই দেখুন এখানে লাইট লাগানো রয়েছে, এখানে বক্স লাগানো রয়েছে। এই জায়গাটায় লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় সন্ধেবেলায়। এখন দোলের জন্য বন্ধ আছে। এই হচ্ছে রেসিডেন্সি স্ট্রাকচারটা, এখন প্রায় ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন আপনারা। এই সমস্ত জায়গাগুলোতে এই যে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় দেখতে পাচ্ছেন এখানে। এই হয়েছে গিয়ে মেন স্ট্রাকচারটা। এই সমস্ত জায়গাগুলোতে যে কথাটা বলছিলাম, একটু সাবধানে যাতায়াত করতে হবে, তার কারণ আমার একটা অভিজ্ঞতা আছে। হচ্ছে উপরে ওঠার রাস্তা, আই ডোন্ট নো এটা ঠিক কিনা। উপরেতে উঠে এলাম। লাইট অ্যান্ড সাউন্ড শো। আচ্ছা, যে জিনিসটা এখানে দেখাচ্ছি দেখুন, আমরা কোনোদিন চেঞ্জ হব না, আমরা অসভ্যই থেকে যাব। একটা এরকম ইতিহাস যেখানে জড়িয়ে আছে, সেখানে এসে নিজের প্রেমটাকে প্রকাশিত করেছে রতীশ দেবযানী। আরে ভাই, তোরা যদি এই ভিডিওটা দেখিস, জানা গিয়ে একে অপরের বাড়ির লোককে বল বিয়ে কর। এরমভাবে প্রেম নিবেদন করার কোনো মানে হয় না। দেখুন পুরো দেয়ালে এই করা আছে। এগুলো অসভ্যতম ছাড়া আর কিছু আমি মনে করি না। সমস্ত জায়গায় এরকম কি হয়ে গেছে আজকালকার জেনারেশনদের, আমি তো এটাই ভেবে পাই না। সামনাসামনি প্রেম, বাড়ির লোকের সামনে প্রেম করতে ভয় পেয়ে। দেখুন এখানে আবার খোদাই করে লিখে গেছে, আমরা কোনোদিন চেঞ্জ হব না, আমরা অসভ্যই থেকে যাব। বিদেশে জানতো এগুলো করতে পারেন কিনা দেখবেন। এখানে একটা মসজিদ আর ইমামবাড়া ছিল, যেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। এই হচ্ছে সেই মসজিদ আর ইমামবাড়াটা, যেটা বন্ধ হয়ে পড়ে আছে। আচ্ছা, এইটা হচ্ছে ব্রিগেড মেস। ব্রিগেড মেস ওয়াজ অরিজিনালি এ ম্যাসিভ 2-story structure protected by a boundary wall.
এটা মেস ছিল। পরে 1857 বিদ্রোহের সময় এখানে খুব ভয়ঙ্কর রকমের একটা সংঘর্ষ হয়েছিল। এখানে একটা কুঁয়ো আছে, এই হচ্ছে সেই কুঁয়ো। এই হচ্ছে সেই মেস। ভয়ঙ্কর রকমের একটা সংঘর্ষ হয়েছিল এবং সেখানে প্রায় এটা নষ্ট করে দেয়া হয়েছিল। দেখুন এখনও তখনকার ইউরোপিয়ান আর্ট, যেই আর্টে এই বিল্ডিংটা বানানো হয়েছিল, সেগুলো কিন্তু এখনও কিছু কিছু অবশিষ্ট রয়েছে, যদিও ধ্বংসপ্রাপ্ত, কিন্তু খুব সুন্দর এটা এখনও দেখা যাচ্ছে। এইটা সম্ভবত শিখ সোলজারদের জন্য ছিল, ক্যাপ্টেন হার্ডিংয়ের আন্ডারে যে সমস্ত শিখ সৈন্য ছিল তাদের জন্য এই জায়গাটা ছিল, তাদের জন্য, সেই সমস্ত শিখ সৈন্যবাহিনীর জন্য যারা ব্রিটিশদের ক্যাপ্টেন হার্ডিংয়ের আন্ডারে ছিল, ব্রিটিশ, তাদের এই জায়গাটা ছিল। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে দিস আর দ্য রিমেন্স অফ দ্য ইউরোপিয়ান স্টাইল বিল্ডিং অ্যান্ড সেড টু বি ওন্ড বাই দ্য শাহ বিহারি লাল, a native banker, during the siege of 1857. It was guarded by a party of 32nd Regiment teachers, about 50 students of La Martiniere School under the command of Mr. George Silling, the principal of the school. The building suffered heavy damage by a mine sprung by the freedom fighters on August 10, 1857. এটা একটা ইউরোপিয়ান স্টাইল বিল্ডিং ছিল, লা মার্টিনিয়ার স্কুলের সেই সময়। সেই বিল্ডিংটাকে ধ্বংস করা হয়েছিল। এইখানেও 1857-এর মিউটিনি হয়েছিল। এখানে দেখুন দূরে আমি দেখতে পাচ্ছি রিলস বানাচ্ছে। ভাই এগুলো রিলস বানানোর জায়গা না। এই হচ্ছে স্ট্রাকচারগুলো পড়ে আছে, ড্রেনেজ সিস্টেম ছিল সেই সময়কার। এইটা ছিল ব্যাঙ্কুয়েটিং হল। The hall was constructed by Nawab Sadat Ali Khan. It is probably the most imposing structure of the whole area, and it is grand apartment and spouses salons furnished with costly chandeliers, mirrors and silk divans. কিন্তু এখন আর কিছুই অবশিষ্ট নেই ধ্বংসস্তূপ ছাড়া। স্ট্রাকচারখানা শুধু দেখুন, ওয়াও! দেখুন ওই ওপরে উঠে নামটা লিখতে হলো জান, বাবারি। নিচের পোর্শনটুকু ভেঙে গেছিল, তাই কিছু কিছু রেনোভেট একটু করা হয়েছে, নাহলে ভেঙে পড়ছিল। এই হচ্ছে সেই ক্রস, ব্রিটিশ সেনাবাহিনীর সেই ক্রস, যেটা একটা স্তম্ভের আকারে এখানে রয়েছে। এই সেই কামানগুলো দেখুন রাখা রয়েছে সব এক এক করে। এই হচ্ছে কামান রাখা। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই মিউজিয়ামে আর দেখাতে পারবো না। জিনিসপত্র এই ক্লক রুমে জমা করে ঢুকতে হবে। তো এই হলো ব্রিটিশ রেসিডেন্সি। চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। এসে গেছি ডক্টর ভীমরাও আম্বেদকর পার্ক। চলুন ভেতরে যাওয়া যাক। 1 মার্চ থেকে 31শে অক্টোবর পর্যন্ত সকাল 11টা থেকে রাত্রি 9টা, আর শীতকালে সকাল 11টা থেকে রাত্রির 8টা। ঢুকেই ওইদিকে হচ্ছে টিকিট ঘর। চলুন টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট, 25 টাকা পার পার্সন। চলুন টিকিট দেখিয়ে এই সামনে গেট আছে, গেট দিয়ে ঢুকতে হবে। টাইমিংটা বলে দিচ্ছি আপনাদের। এখানে অনেকগুলো মিউজিয়াম টাইপের আছে। এই দিক থেকে শুরু করি। প্রথমে এখানে কি আছে দেখি। বিশাল বড় এই এরিয়া। সন্ধেবেলা এখানে প্রচুর লোকের ভিড় হয়। এখন দুপুরবেলার দিকে গরম আছে একটু, ঠিক আছে। চলুন, লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, অনেক রকমের স্ট্রাকচার বানানো আছে। এগুলো কি আমি তা জানি না,
জেনে আপনাদেরকে বলছি। गौतम बुद्ध, संत कबीर, संत रविदास, संत गुरु घसीदास এরা সব সাইডে আর মায়াবতী মাঝখানে। তার মানে এরা কি বোঝাতে চাইছে? এই সমস্ত মনীষীদের থেকেও মায়াবতী বড় হয়ে গেল। ভীমরাও আম্বেদকর সাইডে, দেখুন ভীমরাও আম্বেদকর সাইডে আর মায়াবতীজি মূর্তি মাঝখানে। উনি কি ভীমরাও আম্বেদকরের থেকে বড় হয়ে গেলেন? আমি তো ভেবে পাচ্ছি না এর কনসেপ্টটা কি। আমি মুখ্যমন্ত্রীকালে কোনো পার্ক বানাবো মানে আমি নিজেকে মনীষী রূপে প্রতিষ্ঠা করব? উনি তার রাজত্বকালে বানিয়েছিলেন, ভালো স্ট্রাকচার ভালো। ভীমরাও আম্বেদকর কনস্টিটিউশনের জনক যাকে বলা হয়, তিনি সাইডে আর মাঝখানে মায়াবতী। কি বলেন আপনারা? এটা কি ঠিক হয়েছে? এটা এখানে অনেক স্ট্রাকচার বানিয়ে রেখেছে হাতির। সামনে দিয়ে দেখে ঢুকে যাব, আমার আর ঢুকতে ইচ্ছা করছে না, কারণ ক্ষমতা প্রদর্শনের একটা লিমিট থাকা দরকার, এটা আমি মনে করি এই পার্কে। আর হ্যাঁ, ঘুরতে আসবেন বিকেলে, এটুকুই আমি রেকমেন্ড করব। এর বাইরে আর আমি এই পার্কটাকে আসার রেকমেন্ড করব না। মায়াবতী মুখ্যমন্ত্রী থাকাকালীন পার্কটা বানিয়েছিলেন, তাই এরকম হাতি স্ট্রাকচার তিনি বানিয়েছিলেন। দেখুন এখানে অনেক হাতি স্ট্রাকচার রয়েছে। ওই দিকটা রোদ্দুর আর গেলাম না, শুধু হাতি স্ট্রাকচারই রয়েছে, দূর থেকে দেখলেও যা, সামনে গেলেও তা। আমি ছিলাম ওই দিক থেকে ঠিক তার অপোজিট দিকে আরেকটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামটা অনেকটা বড়, তবে একটা, ওদিকে দুটো ছিল, এটা একটা। ঢোকার মুখে সেই হাতি আর হাতি মেরা সাথী। চলুন, দরজাটা বিশাল বড় দরজা, সুন্দর। তবে এইখানটা ভালো, এই যে ডক্টর বি.আর. আম্বেদকর স্যার বসে আছেন, তাকে শ্রদ্ধাঞ্জলি, এইটা ভালো করেছেন, খুবই ভালো করেছেন। এদিকে বিভিন্ন মনীষীরা আছেন। তো হয়ে গেল আম্বেদকর পার্ক। আরেকটা পার্ক আছে যেটা রিভারফ্রন্ট পার্ক, সেখানে আর যাবো না, গরম। সেখানে যদি বিকেলের সময় হয় যাব। এখন যাব দিলখুশা কোঠি। চলুন দিলখুশা কোঠিতে যাও। এসছি দিলখুশা কোঠিতে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, লখনৌ সার্কেলে। গেটটা অর্ধেক চেন দিয়ে খোলা, আই ডোন্ট নো ঢুকতে পারবো কি পারবো না, তবু ঢুকছি, দেখছি কি আছে। দিলখুশা কোঠি, সব থেকে বড় প্রশ্ন যেটা নাম হলো কেন? এটা নাম হলো এই কারণে, যেটা নবাবের খুব প্রিয় ছিল, সেই জন্য নাম হলো দিলখুশা, অর্থাৎ সুখী হৃদয়। এই জন্য এটার নাম হলো দিলখুশা কোঠি। মেন কাঠামোটা, উপরে যে স্ট্রাকচারটা দেখছেন, এটা নষ্ট হয়ে গেছে 1857 সালে বিদ্রোহের সময়, তাই জন্য ভিতরটা ঢুকতে দেয় না কাউকে। 1847 থেকে 56 মধ্যে এটা তৈরি হয়েছিল, আর সিপাহী বিদ্রোহের সময় এইটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই যে উপরের স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে। স্ট্রাকচারগুলোতে দেখছেন কোনো পিলার নেই, দেখতে পাচ্ছেন? তখনকার দিনে এটাই ছিল অস্বাভাবিক। এইটাতে যদিও ভেতরের সামনে পিলার আছে, সেটা স্কুল টাইপের ছিল, কিন্তু এইটাতে দেখুন কোনো পিলার নেই, দেয়ার ইজ নো পিলার।
লখনৌর সবচেয়ে অসাধারণ স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি হচ্ছে এই দিলখুশা কোঠি। এটা নবাব সাদাত আলী খানের সময় বানানো হয়েছিল। এটি এনআইএর কলোনিতে লখনৌ সেনানিবাস এলাকার কাছে অবস্থিত। এখানে এলে আপনারা লক্ষ্য করবেন যে এই ভবনে কোনো উঠোন নেই। সেটা এই সময় একটা অস্বাভাবিক ব্যাপার ছিল। অ্যাকচুয়ালি এই দিলখুশা কোঠি একটা প্রাসাদ ছিল যা নবাবের খুব প্রিয় ছিল, যে কারণে এটির নাম দেয়া হয়েছিল দিলখুশা, যার অর্থ সুখী হৃদয়। 1857 সালের সংঘাতের সময় এই ভবনের ছাদ সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং এর উজ্জ্বল স্থাপত্য নকশা নষ্ট হয়ে যায়। এই যে সিমেট্রিগুলো দেখছেন, এই সিমেট্রিগুলো হচ্ছে ব্রিটিশ অফিসারদের। দিস ইজ দ্য সিমেট্রি, দুটো সিমেট্রি ব্রিটিশ অফিসারদের সিমেট্রি। এই ছিল দিলখুশা কোঠি, যেটাকে সিপাহী বিদ্রোহের সময় নষ্ট করে দেওয়া হয়েছিল। কথা বলতে কি আমার না মুখ থেকে বাজে ভাষা এবার বেরিয়ে আসবে। দেখুন, এগুলো কোনো মানুষের মতো কাজ হয়েছে? প্রেমিক প্রেমিকারা সেই তাদের চিরাচরিত প্রথা অবলম্বন করে লিখে গেছে। আরে বাবা যা না, গিয়ে নিজের ফ্যামিলিদের কাছে সেটা প্রকাশ কর না, বিয়ে শাদী কর। দেখুন এইগুলো, এরা কোন দেশের মানুষ আমি ভেবে পাই না। দেখুন, নিজেরাই বলে সরকার আমাদের জন্য কিছু করে না। সরকার যখন কিছু করে সেগুলোকে তারা এইভাবে নষ্ট করেছে। দেখুন, আপনিও তো একদিন ফ্যামিলি নিয়ে আসবেন, আপনার বাচ্চাটা যদি প্রশ্ন করে বাবা এই চিহ্নটার মানে কি, এ কে, আপনি কি জবাব দেবেন? বারে ইন্ডিয়া, এখানে হোলি পর্যন্ত খেলা হয়েছে। ভাই এই নিচ থেকে এত উঁচুতে উঠে প্রেমিকার নাম কে লিখেছে বাবা? তো মৈশিরি দিয়ে এসে কি প্রেমিকার নামটা লেখা হয়েছে? দেখুন নিচ থেকে কতটা নিচে, আর এই প্রেমিকার নামটা কোথায় ওপরে প্রেমিকুন আপনারা। তো এইগুলো কি ওই সিঁড়ি দিয়ে মৈশিরি এনে উঠে লেখা হয়েছে? আমি এটাই বুঝতে পারছি না। এই সাইডটা হচ্ছে মিলিটারি এরিয়া, এই দিকটা মিলিটারি এরিয়া। এই হচ্ছে রুইন্স অফ দিলখুশা কোঠি। চলুন এবার অন্য জায়গায় যাওয়া যাক। এবারে লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে হোটেলে গিয়ে একটু বিশ্রাম নেবো, বিকেলবেলা আবার বেরোবো। এসছি রাজলক্ষ্মী হোটেল খাবার খাওয়ার জন্য। এখানে কিন্তু সব ভেজ। চলুন যাওয়া যাক। এই হচ্ছে গিয়ে থালি, পালং পনির, আলু পনির ভুর্জি, ডাল ফ্রাই, ভাত আর রুটি চারটে। এটা হচ্ছে 250 টাকা। চলুন এক এক করে খাওয়া যাক আর খাওয়ার টেস্ট কীরকম বলা যায়। পালং পনির দিয়ে খাচ্ছি প্রথমে। ঠিকঠাক। পনিরের সবজি, পনির সবজি। এবার ডাল ফ্রাই। ঠিক আছে, আবার ফিনিশ করে নিই, পরে কথা হবে। একটু রেস্ট নিয়ে আবার বেরিয়েছি। এখন যাচ্ছি হজরতগঞ্জ মার্কেটে। সেখান থেকে আমি ওই একটু মার্কেটিং দেখবো, তারপরে কিনবো ওই চিকেন কারি কাজ, যেটা লখনৌর খুব ফেমাস। চলুন যাওয়া যাক। এসছি সিলেকশন চিকেন ফ্যাক্টরি আউটলেটে। এখানে দেখতে কি দাম আছে না আছে। বিভিন্ন রকমের সালোয়ার কামিজ আছে। দাম এখানে ফিক্স প্রাইস। দেখছি পছন্দ হলে কিনবো, নাহলে কিনবো না। বিশাল বড় দোকান, এখানে অনেক বড় এই দোকান, কিন্তু এটা ফিক্স প্রাইস। আমি হজরতগঞ্জে আসিনি, এটা অন্য জায়গায়। এখান থেকে এসে আপনারা মার্কেটিং করতে পারেন। বিভিন্ন রেটে বিভিন্ন দামে এখানে জিনিসপত্র পাবেন। এগুলো 700 করে। वो रेड वाला दिखाइए जो। আচ্ছা, হজরতগঞ্জে মার্কেট শুরু হচ্ছে এখান থেকে। অমন চিকেন, এখানেও এসে
अमन चिकन এখানে এসে আপনারা দেখে নিতে পারেন। মার্কেট এখানে খুব কস্টলি হজরতগঞ্জে, তো আপনাদের উচিত হবে আমি যেখানে দেখালাম সেখান থেকে চিকেন কারি ড্রেস যদি নিতে চান তো নিয়ে নেবেন। এখন এখানে লখনৌ মেট্রো স্টেশন আছে হজরতগঞ্জে, এখান থেকে আমি যাব চারবাগ। কিছুই না, লখনৌ মেট্রোটা অ্যাভেল করতে চাই, সেই জন্য আমি এখান থেকে হজরতগঞ্জ থেকে যাব চারবাগ। এই হচ্ছে হজরতগঞ্জ মেট্রো স্টেশন। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে ভেতরটা এরকম, এই ট্রেনটা চলে যাচ্ছে চারবাগ। দেখুন মুন্সি পুলিয়া থেকে শুরু করে CCS এয়ারপোর্ট পর্যন্ত হচ্ছে গিয়ে এই মেট্রো লাইন। আমরা এখন আছি এইখানে হজরতগঞ্জে, আমি যাব চারবাগে। মাঝখানে পড়বে দুটো, হোসেনীগঞ্জ সচিবালয় আর হোসেনগঞ্জ, তারপরেই চারবাগ। এর জন্য আবার ভাড়া পড়লো 20 টাকা। 5 মিনিট অন্তর অন্তর এখানে ট্রেন, একটা ট্রেন বেরিয়ে গেলে 5 মিনিট পরেই একটা ট্রেন আসছে। আসুক, ট্রেনে উঠে আপনাকে দেখাচ্ছি, বা ট্রেন এলে আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে বেরোনোর রাস্তা, সামনেই হচ্ছে লখনৌ স্টেশন। লখনৌ স্টেশন চারবাগ স্টেশন, এইটা হচ্ছে লখনৌ স্টেশন। এসছি নৌসি জানি, এখানে খাবো শিক কাবাব। এখানে এখন শিক কাবাব তৈরি হতে টাইম লাগবে, কেন রোজা চলছে তো, তাই এখানে খেলাম না। চলিয়ে कहीं और चलते हैं, यहाँ तो अभी टाइम लगेगा बोल रहे। রফতার খান রেস্টুরেন্ট, এখানে মোগলাই কুজিন, এখানেও ভালো কাবাব পাওয়া যায়। দেখি কি আছে। এই হচ্ছে এদের রেট, এই রেট অনুযায়ী আমি শুধু শিক কাবাব খাবো। এখানকার এই কাবাব খুব ফেমাস। অ্যাকচুয়ালি কাবাব খায় পরোটা দিয়ে, তো আমি পরোটা খাবো না, আমি শুধু কাবাবটা খাবো। কাবাব টেস্ট করবো। একটু কস্টলি এখানে। এটা হচ্ছে শিক কাবাব, 130 টাকা হাফ প্লেট নিয়েছি, সঙ্গে স্যালাড আছে। রুটি দেয়, রুটি আমি নেব না, শুধু কাবাবটা খাবো। দেখুন একদম সফট। এগুলো খেতে হবে পেঁয়াজ দিয়ে। একটু চিপে নিতে হবে, একটু লেবু। কথা বলছি। এই হচ্ছে বিধানসভা, লখনৌ বিধানসভা। এইটা হচ্ছে লখনৌ বিধানসভা। দেখুন এই হচ্ছে লখনৌ বিধানসভা। এই হচ্ছে মোতি মহল হজরতগঞ্জে, একদম চৌরাহের সামনে মোতি মহল। এইখানে কুলফি খাবো, চলুন খাওয়া যাক। কুলফি এখানে খেতে এসেছি, এই জায়গায় 100 টাকা করে রেট আছে কুলফি হজরতগঞ্জে। এই হচ্ছে কুলফি। ভালো। এই হচ্ছে কুলফি দোকান।
लखनऊ की मशहूर कुल्फी मोती महलेर कुल्फी तबे ফোকাস কুলফিটা বেশি ভালো এটার থেকে। রয়্যাল কাফে, এই রয়্যাল কাফেতে চাট খুব বিখ্যাত, এখানে এলে অবশ্যই চাট খাবে। এই হচ্ছে রয়্যাল কাফে হজরতগঞ্জে। পিওর ভেজ রেস্টুরেন্ট, এখানেও ভেজ খাবার খুব ভালো পাবে। মা দুর্গা রেস্টুরেন্ট। ঠিক আছে, চলিয়ে। এখানে একটা টিকি শপ আছে, রামনারায়ণ তিওয়ারি অ্যান্ড সন্স, বলছে নাকি 1929 থেকে। তো প্যাকিং করিয়ে নিচ্ছি টিকি চাট, আলু টিকি নিয়ে যাব, দেখি কেমন খেতে। টিকিয়া ওখানে আর খেলাম না, রুমে নিয়ে চলে এসেছি। তার কারণ ওখানে ভিডিও শ্যুট করার মতো আলোও ছিল না আর জায়গাও ছিল না, তাই ওরা প্যাকিং করে দিয়েছে। প্যাকিংটা কিভাবে করেছে একটুখানি দেখুন, দেখাচ্ছি। এই দেখুন, এটার মধ্যে টিকিয়াটা আছে, দই, এটা মিষ্টির চাটনি, এই মশলা সব দিয়ে এবার এটা আমি মিক্স করব, মিক্স করে আপনাদেরকে দেখাবো। দেখুন চাটটা বানিয়েছি, এরকম দেখতে হয়েছে। এবার এটা খেয়ে আপনাদেরকে বলবো। যে কটা খাবার খেলাম, ওয়ান অফ দ্য বেস্ট, অসাধারণ খেতে। আপনার বললে বিষয়, মাত্র 60 টাকা দাম নিয়েছে, অসাধারণ খেতে। রাত্রির আর ডিনার করবো না, এইটাই আরেক প্লেট নেব, খেয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, কারণ এর সঙ্গে অন্য কিছু ভালো লাগবে না। তো এই হলো লখনউ ঘোরা এবং খাওয়ার ভিডিও। লখনউর খাবারের ভিডিও আরেকটা আমি বানাবো আলাদা করি, কেন লখনউতে এত রকম ফুড জয়েন্ট আছে না, আপনি যদি শুরু করেন অন্তত 2 থেকে 3টে এপিসোড আপনার লাগবে। আমি ছোট করে আরেকটা এপিসোড দেবো। এই এপিসোডটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করা থাকলে কী করতে হয় জানেন, ঠিক আছে? আর একটু আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন, একটু ভিডিও দেখুন। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনাদের ইনফরমেশন দিচ্ছি, এইটুকু তো আশা করতে পারি। ঠিক আছে, পরে আবার কোনো জায়গায় যখন যাব দেখা হবে, লখনউর ভিডিওটা, খাবারের ভিডিও দেবো, তখন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য